ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ, বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের লেখা আলোচিত বই দ্য ব্লাইন্ড অজমেকার। একটি বই যা প্রমাণ করে জীবনের জটিলতা কোনো নকশাকার ঈশ্বরের কাজ নয়, বরং প্রকৃতির অন্ধ কিন্তু অসাধারণ বিবর্তন প্রক্রিয়ার ফল। আপনি কি কখনো ভেবেছেন চোখের মতো নিখুঁত অঙ্গ কিভাবে গড়ে উঠল? বাদুড়ের রাডারের মতো সঠিক শ্রবণ ব্যবস্থা কি কেবল সৌভাগ্যের খেলা? আর যদি জীবন এত সুন্দরভাবে নকশা করা মনে হয়, তবে সেই নকশাকার কে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে ডকিন্স দাঁড় করান বিজ্ঞানের ইতিহাসের এক মহত্তম যুক্তি। বিবর্তনই প্রকৃতির একমাত্র সত্যিকারের কারিগর। 1802 সালে দার্শনিক উইলিয়াম প্যালে লিখেছিলেন, যদি আপনি পথে একটি ঘড়ি পান, তাহলে আপনি বলবেন এটা নিশ্চয়ই কোনো ঘড়ি নির্মাতা বানিয়েছে। ঠিক তেমনি এত জটিল পৃথিবীও নিশ্চয়ই একজন নকশাকার সৃষ্টি করেছেন। ডকিন্স বলেন, না, প্রকৃতি ঘড়ি বানায়নি, প্রকৃতি ঘড়ি বানানো প্রক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে কোনো চোখ নেই, কোনো পরিকল্পনা নেই, তবুও ফলাফল নিখুঁত। এই অন্ধ ঘড়ি নির্মাতাই হল প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। ডকিন্স বলেন, ন্যাচারাল সিলেকশন ইজ দ্য ব্লাইন্ড অজমেকার। ব্লাইন্ড because it does not see ahead, yet capable of creating things that give the illusion of design. অর্থাৎ প্রকৃতি ভবিষ্যৎ দেখতে পায় না, তবুও তার প্রক্রিয়া এমন নিখুঁত হয় যে তা দেখলে মনে হয় কেউ যেন তা ইচ্ছে করে বানিয়েছে। কিন্তু সত্য হল, বিবর্তনের কোনো নকশাকার নেই, তবু এটি নকশার চেয়ে বেশি বুদ্ধিদীপ্ত। এই বইয়ে ডকিন্স আমাদের নিয়ে যান এক অভূতপূর্ব যাত্রায়, যেখানে বিজ্ঞান, যুক্তি এবং প্রকৃতির সৌন্দর্য একত্র হয়ে উন্মোচন করে জীবনের গভীরতম সত্যগুলো। কিভাবে সহজ থেকে জটিলতা জন্ম নেয়, কিভাবে প্রকৃতি ছোট ছোট পরিবর্তন জমিয়ে সৃষ্টি করে মহাকাব্যিক রূপ, এবং কেন অন্ধ বিবর্তনই জীবনের একমাত্র সৃষ্টি শক্তি। এই বই কেবল ঈশ্বরের ধারণার বিরোধিতা করে না, এটি মানুষকে শেখায় বুঝতে, প্রশ্ন করতে এবং বিস্মিত হতে। ডকিন্স বলেন, দ্য ইউনিভার্স উই অবজার্ভ হ্যাজ প্রিসিয়াসলি দ্য প্রপার্টিজ উই শুড এক্সপেক্ট ইফ দেয়ার ইজ অ্যাট বটম নো ডিজাইন, নো পারপোজ, নাথিং বাট ব্লাইন্ড পিটিলেস ইনডিফারেন্স। অর্থাৎ এই মহাবিশ্বে উদ্দেশ্য বা পরিকল্পনা নেই, তবু এখানেই আসে এক অনবদ্য সৌন্দর্য, যা জন্ম নিয়েছে অন্ধ কিন্তু অপরাজয়ের প্রকৃতির হাতে। তাহলে চলুন শুরু করি এক অসাধারণ যাত্রা, যেখানে আমরা বুঝব জীবনের জটিলতা কোনো অলৌকিকতার ফল নয়, বরং কোটি বছরের সংগ্রাম, পরিবর্তন আর অভিযোজনের ইতিহাস। আজ আমরা এই বইটি পড়ব, শুনব এবং অনুভব করব। একটি বই যা আমাদের শেখায় দৃষ্টি না থাকলেও প্রকৃতি দেখতে পারে যুক্তির চোখে। প্রিফেস, ভূমিকা। এখানে রিচার্ড ডকিন্স ব্যাখ্যা করেছেন কেন তিনি এই বইটি লিখেছেন এবং কেন বিবর্তন শুধু একটি বৈজ্ঞানিক তত্ত্ব নয়, বরং এক মানসিক মুক্তির জানালা। এই বইয়ের শুরুতেই রিচার্ড ডকিন্স বলেন, আমরা এমন এক জগতে বাস করি যেখানে প্রতিটি জীব, প্রতিটি কোষ, প্রতিটি ডিএনএ অণু চিৎকার করে বলছে, আমাকে ব্যাখ্যা করো। চোখের জটিলতা, বাদুড়ের রাডার সদৃশ্য শ্রবণ শক্তি, মানুষের মস্তিষ্কের অসীম ক্ষমতা, সবকিছুই যেন এক নিখুঁত নকশার ফল বলে মনে হয়। কিন্তু ডকিন্স বলেন, যখন আপনি গভীরভাবে দেখবেন, তখন বুঝবেন এই নকশার পেছনে কোনো নকশাকার নেই, আছে কেবল প্রকৃতির অন্ধ বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া, বিবর্তন। তিনি বলেন, বায়োলজি ইজ দ্য স্টাডি অফ কমপ্লিকেটেড থিংস দ্যাট গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ হ্যাভিং বিন ডিজাইন ফর এ পারপোজ। অর্থাৎ
জীববিজ্ঞান হলো সেই বিদ্যা যা অধ্যয়ন করে সেই সব জিনিসকে যেগুলো দেখতে উদ্দেশ্যমূলক মনে হয়, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য কেবল টিকে থাকা ও প্রজনন। ডকিংস এই বইটি লেখেন এক বুদ্ধি বিপ্লব ঘটানোর জন্য। তিনি দেখাতে চেয়েছেন কেমন করে প্রাকৃতিক নির্বাচন কোনো দেখা বা পরিকল্পনা ছাড়াই তৈরি করে বিস্ময়কর জটিলতা, এবং কেন ডিজাইন কথাটা আসলে এক মায়া যা আমাদের চোখকে ধোঁকা দেয় কিন্তু যুক্তির আলোতে মিলিয়ে যায়। ডকিংসের মূল বার্তা স্পষ্ট: বিবর্তন শুধু বিজ্ঞান নয়, এটি বাস্তবতার ভাষা। যদি কেউ আপনাকে বলে জীবন নিখুঁতভাবে নকশা করা, তিনি আপনাকে দেখান না, জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে গঠিত, যেখানে প্রতিটি পরিবর্তন আসে হাজার হাজার ছোট ছোট ধাপে, আর প্রতিটি ধাপই প্রকৃতির এক নিরপেক্ষ নির্বাচন। এই প্রিফেস অংশে ডকিংস আমাদের মনে করিয়ে দেন প্রকৃতি কোনো ঘড়ি নির্মাতা নয়, সে অন্ধ, কিন্তু তার কাজ অসীম নিখুঁত। তিনি লেখেন, ন্যাচারাল সিলেকশন ইজ দ্য ব্লাইন্ড অস মেকার, blind because it does not plan ahead, yet capable of creating complexity that looks designed. অর্থাৎ প্রকৃতি অন্ধ কারণ সে ভবিষ্যৎ দেখে না, কিন্তু সে এমন জিনিস সৃষ্টি করতে পারে যা দেখলে মনে হয় কেউ যেন বুদ্ধিমত্তার সঙ্গে বানিয়েছে। প্রিফেসের শেষ অংশে ডকিংস বলেন, এই বই কারো বিশ্বাস ভাঙার জন্য নয়, বরং চিন্তার জগৎ খুলে দেওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন মানুষ সত্যিকার অর্থে মুক্ত হয় যখন সে ভয় বা প্রথার কারণে নয়, বরং প্রমাণের উপর দাঁড়িয়ে চিন্তা করে। তিনি বলেন, দ্য গ্রেটেস্ট এনিমি অব নলেজ ইজ নট ইগনোরেন্স, ইট ইজ দ্য ইলিউশন অব নলেজ। অর্থাৎ অজ্ঞানতা নয়, জ্ঞানের ভ্রমই সবচেয়ে বিপজ্জনক। যখন আমরা মনে করি আমরা সব জানি, তখনই থেমে যায় চিন্তা আর হারিয়ে যায় কৌতূহলের আলো। প্রিয় শ্রোতা, প্রিফেস শেষ হয় এক সুন্দর আহ্বানে, যেখানে ডকিংস বলেন এই বই হল প্রমাণের সৌন্দর্য দেখার এক আমন্ত্রণ। তিনি আমাদের আহ্বান জানান চোখ খুলে দেখতে, নিজের মস্তিষ্ককে ব্যবহার করতে এবং প্রকৃতির বিস্ময়কে অনুভব করতে, বিশ্বাস নয়, যুক্তির চোখে। তাহলে চলুন এই ভূমিকা থেকে আমরা প্রবেশ করি বইয়ের প্রথম অধ্যায়ে, যেখানে ডকিংস ব্যাখ্যা করবেন কিভাবে অসম্ভব জটিল জিনিস তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে, কোনো পরিকল্পনা ছাড়াই। চ্যাপ্টার 1, এক্সপ্লেইনিং দ্য ভেরি ইম্প্রোবেবল। রিচার্ড ডকিংসের দ্য ব্লাইন্ড অস মেকার বইয়ের প্রথম অধ্যায়, যা পুরো বইয়ের ভিত্তি তৈরি করে। এই অধ্যায় এমন একটি প্রশ্নের উত্তর দেয় যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। জীবন এত জটিল, এত নিখুঁত, তাহলে এটি কিভাবে এলো? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি যদি একদিন জঙ্গলের পথে হাঁটতে গিয়ে হঠাৎ মাটিতে একটি ঘড়ি পান, আপনার প্রথম ধারণা কি হবে? আপনি বলবেন, এই ঘড়িটি নিশ্চয়ই কোনো ঘড়ি নির্মাতা বানিয়েছে, কারণ এটি জটিল, নিখুঁত এবং উদ্দেশ্যপূর্ণ। ঠিক এই ধারণাটি 1802 সালে উইলিয়াম প্যালে দিয়েছিলেন তার বিখ্যাত বই ন্যাচারাল থিওলজিতে। তিনি বলেছিলেন, যেমন একটি ঘড়ি প্রমাণ করে একজন ঘড়ি নির্মাতার অস্তিত্ব, তেমনি এই মহাবিশ্বের জটিলতা প্রমাণ করে একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব। কিন্তু রিচার্ড ডকিংস বলেন, না, এই যুক্তি ভুল, কারণ ঘড়ি বানায় মানুষ, কিন্তু জীবনের নকশা বানায় প্রকৃতি নিজেই। ডকিংস এই অধ্যায়ের শুরুতেই বলেন, উই অ্যানিমালস আর দ্য মোস্ট কমপ্লিকেটেড থিংস ইন দ্য নোন ইউনিভার্স। অর্থাৎ আমরা প্রাণীরা এই মহাবিশ্বের সবচেয়ে জটিল বস্তু, কিন্তু সেই জটিলতার পেছনে কোনো নকশাকার নয়, বরং এক অন্ধ প্রক্রিয়া কাজ করছে। সেটি হলো ন্যাচারাল সিলেকশন, অসম্ভবকে ব্যাখ্যা করার বিজ্ঞান। ডকিংস ব্যাখ্যা করেন, মানুষ অসম্ভব জিনিস দেখলে ভাবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু বিবর্তন ঠিক সেই অসম্ভব জিনিসগুলোকেই
ধাপে ধাপে ব্যাখ্যা করতে পারে। চোখ, মস্তিষ্ক, ডিএনএ সবই এসেছে অসংখ্য ক্ষুদ্র পরিবর্তনের ধারা থেকে। প্রতিটি ছোট ছোট পরিবর্তন উপকারী হলে সেটি টিকে থাকে এবং পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে। এটাই প্রাকৃতিক নির্বাচনের শক্তি। এটি অন্ধ কিন্তু বুদ্ধিমান মনে হয়। ডকিন্স বলেন, প্রকৃতি ভবিষ্যৎ জানে না, কিন্তু সে এমন কিছু সৃষ্টি করতে পারে যা দেখলে মনে হয় যেন কেউ পরিকল্পনা করেছে। এটাই হলো দ্য ব্লাইন্ড অসমেকার, অন্ধ ঘড়ি নির্মাতা, যে চোখ না থাকলেও নকশার চেয়েও নিখুঁত সৃষ্টি করতে পারে। চান্স বনাম সিলেকশন, ভুল ধারণা দূর করা। মানুষ প্রায় ভাবে, যদি কোনো ঈশ্বর না থাকেন তাহলে কি জীবন কেবল চান্স বা আকস্মাত এসেছে? ডকিন্স বলেন, না, বিবর্তন চান্স নয়, এটি একটি নির্বাচনী প্রক্রিয়া। পরিবর্তন বা মিউটেশন আসে দৈবক্রমে, কিন্তু নির্বাচন বা সিলেকশন হয় নিয়মতান্ত্রিকভাবে। প্রকৃতি বেছে নেয় সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো টিকে থাকার জন্য উপযোগী। এইভাবে কোটি কোটি বছরের ধীরে ধীরে পরিবর্তনে অসম্ভব জিনিসও হয়ে ওঠে সম্ভব। ডকিন্স বলেন, আমরা যদি অসম্ভব জটিলতাকে বুঝতে চাই তাহলে আমাদের ধাপে ধাপে প্রক্রিয়াকে বুঝতে হবে। তিনি একটি দারুণ উদাহরণ দেন। ধরা যাক, একটি পাহাড়ে উঠতে হলে আপনি এক লাফে চূড়ায় পৌঁছাতে পারবেন না, কিন্তু যদি পাহাড়ের গায়ে সরু সরু ধাপ থাকে তাহলে ধীরে ধীরে একদিন আপনি চূড়োয় পৌঁছে যাবেন। বিবর্তনও ঠিক সেই রকম। এটি কখনো এক লাফে জটিলতা তৈরি করে না, বরং ক্রমাগত ছোট ছোট পরিবর্তনের সিঁড়ি বেয়ে ওঠে। অন্ধ নকশাকার প্রকৃতি। ডকিন্স বলেন, প্রকৃতি কারোর জন্য আলাদা কিছু তৈরি করে না, কিন্তু তার নিয়ম এত নিখুঁত যে অন্ধ বিবর্তনই সৃষ্টি করে চোখের মতো অঙ্গ। তিনি বলেন, ইভলিউশন হ্যাজ নো ফোরসাইট, yet it produces eyes that can see galaxies million of light years away। অর্থাৎ যে প্রক্রিয়া দেখতে পায় না তাও সৃষ্টি করেছে এমন চোখ যা মহাবিশ্বের মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত দেখতে পারে। এখানেই ডকিন্সের দর্শন। প্রকৃতির সৌন্দর্য কোনো ঈশ্বরের হাতে নয়, বরং তার নিজস্ব নিয়মের মধ্যেই লুকোনো। তিনি বলেন, দ্য বিউটি অফ ইভলিউশন লাইস ইন ইটস সিম্পলিসিটি। বিবর্তনের এই সরল প্রক্রিয়ায় ধীরে ধীরে সৃষ্টি করেছে সমস্ত জটিলতা। এই অধ্যায়ের শেষে ডকিন্স আমাদের দেখান, জটিলতা অলৌকিক নয়, প্রাকৃতিক। জীবনের বিস্ময় কোনো নকশার কাজ নয়, বরং কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের সৃজনশীলতা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অসম্ভব জিনিসগুলো বোঝার একমাত্র উপায় হল বিজ্ঞান ও যুক্তির পথ। এই অধ্যায়ের মূল বার্তা হল অলৌকিকতা নয়, পরিবর্তনের ধারাই সবচেয়ে বড় বিস্ময়। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স দেখাবেন কিভাবে প্রকৃতি সৃষ্টি করে এমন নিখুঁত নকশা যা কোনো মানুষ বা ঈশ্বরের নকশার চেয়েও বেশি বিস্ময়কর। চ্যাপ্টার 2, গুড ডিজাইন। আপনি কি কখনো ভেবেছেন, যখন আমরা প্রকৃতির দিকে তাকাই, একটি পাখির ডানা, একটি মাছের গিল বা মানুষের চোখ, তখন সব কিছুই এত নিখুঁত, এত সুষম মনে হয় যেন কেউ একে পরিকল্পনা করে বানিয়েছে। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স ঠিক এই বিভ্রমটির বিশ্লেষণ করেন, যে বিভ্রম আমাদের মনে করায় প্রকৃতি নকশা করা। ডকিন্স শুরুতেই বলেন, বায়োলজি ইজ দ্য স্টাডি অফ কমপ্লিকেটেড থিংস দ্যাট গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ হ্যাভিং বিন ডিজাইনড ফর এ পারপোজ। অর্থাৎ জীববিজ্ঞান হল সেই সব জটিল জিনিসের অধ্যয়ন যেগুলোকে দেখে মনে হয় যেন কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কিন্তু এখানে মূল শব্দটি হল অ্যাপিয়ারেন্স, মনে হয় কিন্তু আসলে নয়। প্রকৃতির নকশা, কিন্তু নকশাকার নেই। একটি ঈগলের চোখ দেখলে আপনি বুঝতে পারবেন সেটি মানুষের তৈরি কোনো ক্যামেরার চেয়েও নিখুঁত, কিন্তু সেই চোখ
কেউ বানায়নি। এটি বিবর্তনের ধীরে ধীরে তৈরি করা এক অসাধারণ কীর্তি। প্রাকৃতিক নির্বাচন প্রতিটি প্রজন্মে বেছে নেয় সেই বৈশিষ্ট্যগুলো যা বেঁচে থাকার জন্য সামান্য হলেও বেশি উপকারী। এই সামান্য উপকারী কোটি কোটি বছরের ধারাবাহিকতায় সৃষ্টি করে চোখের মতো অসম্ভব সুন্দর অঙ্গ। এখানেই প্রকৃতির সৌন্দর্য। এটি অন্ধ কিন্তু কার্যকর। ডকিন্স বলেন, "There is nothing that natural selection cannot, in principle, account for." অর্থাৎ যে কোনো জটিল নকশার পেছনে আমরা যদি ধৈর্য ধরে দেখি তবে প্রাকৃতিক নির্বাচনের পথ খুঁজে পাব। উদাহরণ, প্রজাপতির ডানা। ডকিন্স প্রজাপতির উদাহরণ দেন। একটি প্রজাপতির ডানায় এমন রঙিন বিন্যাস থাকে যেন কেউ শিল্পীর তুলি দিয়ে আঁকিয়েছে, কিন্তু এটি প্রকৃতির শিল্প, যেখানে প্রতিটি দাগ এসেছে বেঁচে থাকার প্রয়োজনে। কিছু দাগ শত্রুকে ভয় দেখায়, কিছু রং গাছের সঙ্গে মিশে যায়, আর কিছু রং সঙ্গী আকৃষ্ট করে। এইসব বৈচিত্র্যের পেছনে কোনো নকশাকার নয়, বরং বেঁচে থাকার নীরব প্রতিযোগিতা কাজ করে। জীবন এক বৃহৎ প্রাকৃতিক প্রকল্প। ডকিন্স বলেন, যদি আমরা জীবনের পুরো প্রক্রিয়াকে দেখি তাহলে দেখব এটি একটি বিশাল স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে কোনো মাস্টার প্ল্যানার নেই, তবুও প্রতিটি উপাদান নিখুঁতভাবে কাজ করছে। ডিএনএ হলো নকশার ব্লুপ্রিন্ট, মিউটেশন হলো পরিবর্তনের ইঞ্জিন, এবং ন্যাচারাল সিলেকশন হলো সংশোধনের মেকানিজম। এই তিনের সমন্বয়ে প্রকৃতি এমন এক নির্মাতা যে কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করে উদ্দেশ্যময় সৌন্দর্য। ডকিন্স বলেন, ন্যাচারাল সিলেকশন ইজ নট র্যান্ডম, ইট ইজ দ্য ভেরি অপোজিট টু চান্স। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন কাকতলীয় নয়, বরং এটি প্রকৃতির ভেতরকার বাছাই ও বুদ্ধিমত্তার রূপ। এটি এমন এক প্রক্রিয়া যেখানে চোখবিহীন প্রকৃতি তবুও সৃষ্টি করে দৃষ্টিসম্পন্ন প্রাণী। ঈগলের চোখ বনাম ক্যামেরা। ডকিন্স এক তুলনা দেন ঈগলের চোখের সঙ্গে একটি আধুনিক ক্যামেরা। মানুষের বানানো ক্যামেরায় থাকে লেন্স, ফোকাস, সেন্সর, শাটার, সবই কোনো প্রকৌশলীর পরিকল্পনায়। কিন্তু ঈগলের চোখে এইসব কাঠামো নিজে নিজেই বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে, কোনো নকশাকার ছাড়াই, কিন্তু এমন নিখুঁতভাবে যা কোনো মানুষ তৈরি করতে পারেনি। এই উদাহরণটাই প্রমাণ করে ভালো নকশার মানেই নকশাকার নয়। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল প্রকৃতি নকশা করে না, কিন্তু তৈরি করে নকশার ভ্রম। যখন আমরা কোনো ফুলের পাপড়ি দেখি, মৌমাছির ওড়ার নিখুঁত কৌশল দেখি বা ডিএনএর জটিল বিন্যাস দেখি, আমরা বিস্মিত হই, কারণ সেটি দেখতে মনে হয় পরিকল্পিত। কিন্তু এই সৌন্দর্য এসেছে অগণিত পরীক্ষার, ভুলের এবং বাছাইয়ের প্রক্রিয়া থেকে। ডকিন্সের ভাষায়, ইভলিউশন ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দ্য অনলি প্রসেস ক্যাপেবল অব মেকিং পারফেক্ট ডিজাইন উইথাউট এ ডিজাইনার। অর্থাৎ বিবর্তন একমাত্র প্রক্রিয়া যা নকশাকার ছাড়া নিখুঁত নকশা তৈরি করতে পারে। জীবনের ভালো নকশা কোনো ঈশ্বরের কাজ নয়, বরং প্রাকৃতিক নির্বাচনের ফল। প্রকৃতি ভুল করে, আবার তা থেকে শেখে। সেই ভুল সংশোধনের মধ্যেই সৃষ্টি হয় উৎকর্ষ। আর সত্যিকার সৌন্দর্য সেই জায়গাতেই, যেখানে কোনো উদ্দেশ্য নেই, তবু ফলাফল নিখুঁত। এই অধ্যায় আমাদের চোখ খুলে দেয়। যা আমরা আগে ঈশ্বরের নকশা ভেবে মুগ্ধ হতাম, তা আসলে প্রকৃতির অদ্ভুত যৌতিকতা। প্রকৃতি কোনো স্থপতি নয়, তবুও সে এমন সব জিনিস বানায় যা প্রতিটি প্রকৌশলীকে লজ্জায় ফেলে দেয়। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইয়ের পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করবেন কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের সঞ্চয় ধীরে ধীরে তৈরি করে বিশাল জটিলতা, যেমনটি আমরা আজ জীবনের রূপে দেখি। চ্যাপ্টার 3, অ্যাকুমুলেটিং স্মল চেঞ্জ। এই অধ্যায়ে
ডকিংস আমাদের দেখান কিভাবে প্রকৃতি ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে অসম্ভব জিনিসকেও সম্ভব করে তোলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি চোখ, একটি ডানার মতো নিখুঁত অঙ্গ কিভাবে তৈরি হলো? এক মুহূর্তে, নাকি ধীরে ধীরে অসংখ্য ক্ষুদ্র ধাপে? রিচার্ড ডকিংস আমাদের দেখান বিবর্তনের আসল জাদু লুকিয়ে আছে ধৈর্যের ভেতরে। ডকিংস বলেন, ইভলিউশন ইজ এ কিউমুলেটিভ প্রসেস হুইচ ব্রেকস ডাউন দ্য ভ্যারি নোশন অফ সেন্স। অর্থাৎ বিবর্তন এমন একটি সঞ্চয় প্রক্রিয়া যা আকস্মাত ধারণাটিকেই অর্থহীন করে দেয়। ছোট পরিবর্তন, বড় ফলাফল। প্রকৃতি কখনো এক লাপে কাজ করে না, সে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন ঘটায়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। কোনো প্রাণীর চোখের কোষ একটু সংবেদনশীল হলো আলোয়, সেই সুবিধা পেল পরবর্তী প্রজন্মে। আবার একটু উন্নতি হলো, আর সেই উন্নতি টিকে রইল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। এভাবেই কোটি কোটি বছরের ধারাবাহিকতা থেকে জন্ম নিল চোখ, যা আজ দেখছে এই পৃথিবীর আলো। ডকিংস বলেন, ইস ইমপ্রুভমেন্ট ওয়াজ অনলি স্লাইটলি বেটার দ্যান ইটস প্রিডিসেসর, but the accumulation of those small advantages eventually produce something so good it seems miraculous. অর্থাৎ প্রতিটি পরিবর্তন ছিল সামান্য, কিন্তু সেই সামান্যতার সঞ্চয়ই তৈরি করেছে বিস্ময়কর সৌন্দর্য। দ্য মানকি টাইপিং শেক্সপিয়ার। উদাহরণ, ডকিংস এখানে একটি বিখ্যাত উদাহরণ দেন। ধরা যাক একদল বানর টাইপরাইটারে এলোমেলো অক্ষর চাপছে। একজন বানর যদি একাই শেক্সপিয়ার লিখতে চায় তাহলে তাকে অসীম সময় লাগবে, কিন্তু যদি প্রতিটি বানরের সঠিক শব্দ বেছে নিয়ে পরবর্তী প্রজন্মে সেটি রাখা হয় তাহলে কিছু প্রজন্ম পরেই তৈরি হয়ে যাবে সেই লেখাটি। এই উদাহরণটি বোঝায় প্রকৃতি এলোমেলোভাবে চেষ্টা করে না, সে সফল ধাপগুলো রেখে দেয় এবং ব্যর্থগুলো বাদ দেয়। এটাই ন্যাচারাল সিলেকশন এর কিউমুলেটিভ পাওয়ার। ধাপে ধাপে নিখুঁততা। একটি বালুঘড়ি যেমন বালুকণার ওপর বালুকণা জমে সময় মাপে, তেমনি বিবর্তনও এক একটি ক্ষুদ্র পরিবর্তন জমিয়ে তৈরি করে জীবনের সময়ের মহাকাব্য। কোনো প্রাণী একটু দ্রুত দৌড়াতে পারল, টিকে গেল। কেউ একটু ভালো দেখতে পারল, বেঁচে গেল। কেউ একটু ভালোভাবে খাবার খুঁজল, বংশ রক্ষা করল। এইভাবে বেঁচে থাকা নিজেই হয়ে যায় প্রকৃতির সাঁকুনি। ডকিংস বলেন, দ্য এসেন্স অফ লাইফ ইজ স্ট্যাটিস্টিক্যাল ইমপ্রবাবিলিটি অ্যাট এ ক্লোজার স্কেল। অর্থাৎ জীবনের মূল সারমর্ম হল অসম্ভবকে সম্ভব করা এবং তা করা ধাপে ধাপে ধৈর্যের সঙ্গে। উদাহরণ, মাছ থেকে মানুষ। ডকিংস একটি দারুণ উদাহরণ দেন বিবর্তনের ক্রম নিয়ে। এক সময় ছিল যখন জীবজগৎ কেবল পানির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কিছু মাছ ধীরে ধীরে এমন অঙ্গ বিকাশ করতে লাগলো যা শুকনো জমিতে নড়াচড়া করতে সক্ষম। প্রথমে তাদের পাখনা একটু শক্ত হলো, তারপর অস্থির মতো কাঠামো তৈরি হলো, অবশেষে তার রূপ নিল পায়ে। এভাবেই জন্ম নিল ল্যান্ড ভার্টিব্রেটস, যাদের উত্তরাধিকারেই আজ আপনি ও আমি দাঁড়িয়ে আছি। কোনো ঈশ্বরের জাদু নয়, বরং অসংখ্য ছোট ছোট পরিবর্তনের সঞ্চয়ই এই রূপান্তরের কারিগর। বিবর্তনের গণিত। ডকিংস বলেন, যদি আপনি প্রতিটি প্রজন্মে মাত্র 1% উন্নতি করেন তাহলে কয়েক মিলিয়ন বছর পরে ফলাফল হবে এক অসম্ভব জটিল সিস্টেম। এটাই কিউমুলেটিভ সিলেকশন, যেখানে ধৈর্যই হল বুদ্ধিমত্তা। ডকিংস একটি সরল সত্য তুলে ধরেন, ইভলিউশন ওয়ার্কস বিকজ ইট রিমেম্বার্স দ্য সাকসেস অব দ্য পাস্ট। অর্থাৎ বিবর্তন সফল পরিবর্তনগুলোকে মনে রাখে, ব্যর্থতাগুলোকে ফেলে দেয়, আর সেই স্মৃতি তৈরি করে উন্নতির ধারাবাহিকতা। জীবনের জটিলতা কোনো অলৌকিকতা নয়, বরং অসংখ্য ছোট পরিবর্তনের ফল।
প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু একটি ভুলও ভুলে যায় না। প্রতিটি সাফল্য প্রকৃতির স্মৃতিতে জমা থাকে এবং সেই সঞ্চয়ই হল বিবর্তনের জাদু। অ্যাকুমুলেটিং স্মল চেঞ্জ অধ্যায়টি আমাদের শেখায়, যা অসম্ভব মনে হয় তা সম্ভব হয় ধৈর্যের, সময়ের এবং নির্বাচনের মাধ্যমে। ডকিন্স আমাদের মনে করিয়ে দেন, প্রকৃতি কখনো লাফিয়ে নয়, বরং এক এক ধাপ করে উঠে যায় শিখরে। এই ধৈর্যই তার প্রকৃত বুদ্ধিমত্তা। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স আমাদেরকে দেখাবেন প্রকৃতির বিশাল বৈচিত্র্যের মানচিত্রে কিভাবে বিবর্তন জীবনের প্রতিটি রূপকে সংযুক্ত করে এক বিস্ময়কর নকশায়। চ্যাপ্টার 4, মেকিং ট্র্যাকস থ্রু অ্যানিমাল স্পেস। এটি এমন এক অধ্যায় যেখানে ডকিন্স আমাদের নিয়ে যান জীবনের এক বিশাল মানচিত্রে, যেখানে প্রতিটি প্রাণী, প্রতিটি প্রজাতি একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে বিবর্তনের পথে যাত্রা করছে। আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই পৃথিবীতে কত প্রাণী আছে? মানুষ, পাখি, মাছ, ব্যাঙ, পতঙ্গ, ব্যাকটেরিয়া, প্রতিটি যেন এক একটি ভিন্ন জগৎ। কিন্তু রিচার্ড ডকিন্স বলেন, এরা কেউ আলাদা নয়, সবাই যুক্ত এক অদৃশ্য নকশায়, যা হলো অ্যানিমাল স্পেস, এক বিশাল জৈবিক মানচিত্র, যেখানে প্রতিটি প্রাণী হলো এক বিন্দু আর বিবর্তন হলো সেই বিন্দুগুলোকে সংযোগকারী পথ। ডকিন্স লেখেন, থিঙ্ক অফ এভরি পসিবল অ্যানিমাল অ্যাজ এ পয়েন্ট ইন এ ভ্যাস্ট মাল্টিডাইমেনশনাল স্পেস। অর্থাৎ প্রতিটি প্রাণীকে ভাবুন এক বিশাল বহুমাত্রিক মানচিত্রের একটি বিন্দু হিসেবে। কোনো প্রাণী যদি অন্যরকম বৈশিষ্ট্য ধারণ করে, তাহলে সে অ্যানিমাল স্পেসে একটু সরে যায় নতুন অবস্থানে। এভাবেই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বিবর্তনের পথ তৈরি হয়। প্রকৃতির মানচিত্রে চলাচল। ভাবুন একটি প্রাচীন মাছের কথা, যে পানিতে বাস করত কোটি বছর আগে। তার দেহে ছোট ছোট পরিবর্তন হলো, পাখনা একটু শক্ত হলো, হাড়ের মতো কাঠামো তৈরি হলো। এই পরিবর্তনের ফলে সে অ্যানিমাল স্পেসে একটু সরে গেল। একসময় সেই ছোট পরিবর্তনের সঞ্চয়ই তাকে স্থলজ প্রাণীতে রূপ দিল। এইভাবে ফিশ স্পেস থেকে অ্যাম্ফিবিয়ান স্পেসে, সেখান থেকে রেপটাইল স্পেসে, আর অবশেষে ম্যামেল স্পেসে জীবনের ট্র্যাক ধীরে ধীরে এগিয়ে চলে। ডকিন্স বলেন, ইভলিউশন ইজ নট এ ল্যাডার অফ প্রোগ্রেস বাট এ ব্রাঞ্চিং বুশ। অর্থাৎ বিবর্তন কোনো সিঁড়ি নয় যেখানে উপরে উঠলেই ভালো হওয়া যায়, বরং এটি এক শাখা প্রশাখা বিশিষ্ট গাছের মতো। কেউ একদিকে গেছে, কেউ অন্যদিকে, কেউ উড়তে শিখেছে, কেউ ডুবতে, কেউ হাঁটতে শিখেছে, কেউ হামাগুড়ি দিতে। সবাই একই গাছের ভিন্ন ভিন্ন ডাল। প্রজাতির মধ্যে দূরত্ব। ডকিন্স বলেন, প্রতিটি প্রাণী অ্যানিমাল স্পেসের নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়ে আছে। মানুষ এবং শিম্পাঞ্জির অবস্থান খুব কাছাকাছি, কিন্তু মানুষ ও মাছের দূরত্ব অনেক বেশি। তবুও সেই দূরত্ব অতিক্রম করা যায় ধাপে ধাপে, যদি আমরা কোটি বছরের বিবর্তন দেখি। এটা ঠিক যেন একটা শহর থেকে আরেক শহরে যেতে অনেক রাস্তা, বাঁক আর সংযোগ আছে, তেমনি জীবনেরও আছে অসংখ্য বিবর্তনীয় পথ, যেগুলো সবাইকে এক উৎসে মিলিয়ে দেয়, প্রাচীন জীবনের উৎসে। ডকিন্স বলেন, দ্যার ইজ এ স্মুথ গ্রেডিয়েন্ট জয়নিং এভরি অ্যানিমাল টু এভরি আদার থ্রু এ কন্টিনিউয়াস সিরিজ অফ ইন্টারমিডিয়েটস। অর্থাৎ সব প্রাণীর মধ্যেই রয়েছে মসৃণ সংযোগ, যেখানে এক প্রজাতি ধীরে ধীরে অন্য প্রজাতিতে রূপ নেয় এবং কোথায় একটির শেষ আরেকটির শুরু তা নির্দিষ্ট করে বলা যায় না। বিবর্তন এক আবিরাম পথ চলা। এই অধ্যায়ে ডকিন্স আমাদেরকে বোঝান, বিবর্তন কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কোনো প্রাণী শেষ ধাপ নয়, কেউ চূড়ান্ত সৃষ্টি নয়, সবাই পরিবর্তনের ধারার অংশ।
একটি অনন্ত প্রক্রিয়ার ভেতরে থাকা মুহূর্ত। যেমন আপনি এখন যে মানুষ আপনার শরীরে বহন করছেন অসংখ্য পূর্বপুরুষের বৈশিষ্ট্য, মাছের, সরীসৃপের, স্তন্যপায়ীর, প্রাইমেটের। আপনার মস্তিষ্ক নিজেই হল অ্যানিমাল স্পেসের এক দীর্ঘ পথের ফলাফল। ডকিন্স বলেন, উই আর অল কিউরিয়াস ইন দ্য গ্রেট ফ্যামিলি অফ লাইফ, অর্থাৎ আমরা সবাই এক পরিবারের সদস্য, জীবনের মহা বংশতলায় যুক্ত একে অপরের সঙ্গে। এই চিন্তা মানুষকে ছোট করে না, বরং বিনম্র করে তোলে, কারণ এটি বুঝিয়ে দেয় আমরা কোনো দেবদূতের বংশধর নই। আমরা প্রকৃতির সন্তান, এক অশেষ ধারার অংশ। জীবন কোনো আলাদা আলাদা সৃষ্টি নয়, এটি এক অবিচ্ছিন্ন প্রবাহ। প্রতিটি প্রাণী একে অপরের সঙ্গে যুক্ত বিবর্তনের মানচিত্রে। কোনো প্রজাতি উচ্চতর বা নিম্নতর নয়, সবাই সমান গুরুত্বপূর্ণ এক জীবনের গল্প। এই অধ্যায় আমাদের শেখায় প্রকৃতিতে কোনো বিচ্ছিন্নতা নেই, আছে ধারাবাহিকতা। আমরা সবাই এক বিশাল পরিবারের সদস্য, যেখানে প্রতিটি কোষ, প্রতিটি ডিএনএ একই ইতিহাসের উত্তরাধিকার বহন করে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই বইয়ের পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করবেন ডিএনএ কিভাবে প্রকৃতির আর্কাইভ হিসেবে সংরক্ষণ করে কোটি বছরের জীবনের স্মৃতি, এবং কিভাবে সেই স্মৃতি আমাদের করে তুলেছে আজকের মানুষ। চ্যাপ্টার 5, দ্য পাওয়ার অ্যান্ড দ্য আর্কাইভস। এই অধ্যায়টি এমন একটি ধারণা ব্যাখ্যা করে যা ডকিন্সের চিন্তার কেন্দ্রবিন্দু। ডিএনএ হল জীবনের ইতিহাসের সংরক্ষণাগার, একটি প্রাকৃতিক লাইব্রেরি, যেখানে কোটি কোটি বছরের তথ্য লেখা আছে প্রতিটি কোষে। আপনি কি কখনো ভেবেছেন আপনার শরীরের প্রতিটি কোষের ভেতরেই আছে একটি লাইব্রেরি, যেখানে লেখা আছে কোটি বছরের ইতিহাস? একটি বই নয়, হাজার বই নয়, একটি সম্পূর্ণ জীবনের গাথা, যা শুরু হয়েছিল সাগরের এক ফোঁটা জল থেকে। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স সেই ইতিহাসের ভাষা আমাদেরকে বুঝতে শেখান, যার নাম ডিএনএ। ডকিন্স বলেন, ডিএনএ ইজ দ্য রিপোজিটরি অফ লাইফস এক্সপেরিয়েন্স, দ্য আর্কাইভ অফ দ্য সাকসেসফুল অ্যান্ড দ্য ফিল্টার অফ দ্য ফেইল্ড। অর্থাৎ ডিএনএ হল জীবনের সাফল্য ব্যর্থতার সংরক্ষণাগার, যা ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্মের শেখা পাঠগুলো। ডিএনএ প্রকৃতির লাইব্রেরি। প্রকৃতিতে প্রতিটি প্রাণী এক একটি বই, যেখানে শব্দের জায়গায় আছে অণু, বাক্যের জায়গায় আছে জিন, আর প্রতিটি অনুচ্ছেদ বলছে কিভাবে বাঁচতে হয়। একটি পাখির ডিএনএ জানে ওড়ার কৌশল, একটি মাছের ডিএনএ জানে পানিতে টিকে থাকার কৌশল, আর মানুষের ডিএনএ জানে বুদ্ধিমত্তা, ভাষা এবং সংস্কৃতির বীজ। এই তথ্য কেউ লিখে দেয়নি, এটি এসেছে বিলিয়ন বছরের ট্রায়াল ও এরর এর মধ্য দিয়ে। ডকিন্স ব্যাখ্যা করেন, ডিএনএ কোনো বুদ্ধিমান লেখক নয়, তবুও এটি লিখে রাখে জীবনের প্রতিটি সফল পরীক্ষা। তিনি বলেন, এ জিন ইজ এ রেকর্ড অফ হোয়াট হ্যাজ ওয়ার্কড, অর্থাৎ প্রতিটি জিন আমাদের জানায় কোন পথটি টিকে ছিল আর কোনটি হারিয়ে গেছে। দ্য পাওয়ার অফ মেমোরি। প্রকৃতি ভুলে যায় না। যে বৈশিষ্ট্য একবার জীবন বাঁচাতে সাহায্য করেছে, তার ডিএনএর আর্কাইভে জমা থাকে চিরকাল। কোনো পাখির ঠোঁট যদি একটু লম্বা হয়ে বীজ তুলতে সুবিধা পায়, সেই বৈশিষ্ট্য টিকে যায়। কোনো প্রাণীর চামড়ার রং যদি শত্রুর চোখ এড়াতে সাহায্য করে, সেটিও বংশানুক্রমে ছড়িয়ে পড়ে। এভাবে প্রকৃতি ধীরে ধীরে তথ্য জমা রাখে, যা একসময় গড়ে তোলে বুদ্ধি, চোখ ও জীবন। ডকিন্স বলেন, দ্য জিনস আর দ্য ইমর্টালস অব দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা সবাই নশ্বর, কিন্তু আমাদের জিন, আমাদের ডিএনএ অমর। তারা বেঁচে থাকে আমাদের সন্তানদের মধ্যে, আর তাদের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এটাই জীবনের সবচেয়ে শক্তিশালী দিক, মৃত্যুর আগেও ধারাবাহিকতা। ডিএনএ
প্রকৃতির তথ্য প্রযুক্তি। ডকিংস একটি তুলনা করেন। কম্পিউটারে যেমন কোড লেখা থাকে তেমনি ডিএনএতেও আছে কোড, কিন্তু এটি লেখা 4টি অক্ষরে, এ, টি, জি এবং সি। এই 4টি অক্ষরই বানায় আপনার চুলের রং, চোখের আকার, এমনকি চিন্তার ধরন পর্যন্ত। ডকিংস বলেন, লাইফ ইজ ডিজিটাল রিটেন ইন 4 লেটার অ্যালফাবেট, অর্থাৎ জীবন আসলে একটি প্রাকৃতিক কোড, একটি সফটওয়্যার যা প্রকৃতি নিজেই লিখে গেছে। দ্য আর্কাইভস অব দ্য আর্থ। ডকিংস আমাদের এক বিস্ময়কর চিন্তা দেন। প্রতিটি জীব, প্রতিটি গাছ, প্রতিটি পোকা এই পৃথিবীর জেনেটিক আর্কাইভে একটি পৃষ্ঠা। জীবাশ্ম আমাদের দেখায় অতীতের ছবি, কিন্তু ডিএনএ দেখায় অতীতের লেখা। ডিএনএ হল প্রকৃতির স্মৃতিশক্তি, যা সময়কে পেরিয়ে বলে এই পৃথিবীতে যা টিকে গেছে তা টিকে গেছে কারণ সেটি কার্যকর। ডকিংস বলেন, ন্যাচারাল সিলেকশন ইজ এ প্রসেস দ্যাট প্রিজার্ভস দ্য সাকসেসফুল অ্যান্ড ফরগেটস দ্য ফেইলার্স, অর্থাৎ প্রকৃতি সেই শিক্ষক যিনি সফল শিক্ষার্থীকে পুরস্কৃত করেন আর ব্যর্থতাকে ইতিহাস থেকে মুছে দেন। জিনের শক্তি, দ্য পাওয়ার অব জিন। ডকিংস স্পষ্ট করে বলেন, জীবন কোনো চেতনা দ্বারা পরিচালিত নয়, বরং তথ্য দ্বারা পরিচালিত। ডিএনএর ভেতর আসে সেই শক্তি যা নির্দেশ দেয় কিভাবে বাঁচতে হবে। প্রতিটি জীবই এক চলমান প্রোগ্রাম যা সময়ের সঙ্গে নিজেকে আপডেট করছে। দ্য পাওয়ার অ্যান্ড দ্য আর্কাইভস অধ্যায় আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে বড় অলৌকিকতা হল তার স্মরণ শক্তি। যে প্রজাতি ভুল থেকে শেখে সে টিকে থাকে, যে শেখে না সে বিলুপ্ত হয়। আমরা যে এখন এখানে বসে শুনছি, ভাবছি, ভালোবাসছি, তা সম্ভব হয়েছে কারণ আমাদের ডিএনএ কোটি বছরের শেখা পাঠ সংরক্ষণ করেছে। ডকিংসের ভাষায়, ইউ আর এ মেশিন বিল্ড বাই ডিএনএ হুজ পারপোজ ইজ টু প্রিজার্ভ ডিএনএ। শোনার মতো কঠিন একটি বাক্য, কিন্তু এর ভেতরেই আছে সত্য। আমরা ডিএনএর বাহন, আর ডিএনএই জীবনের ইতিহাসের লেখক। ডিএনএ হল জীবনের প্রাকৃতিক আর্কাইভ। প্রতিটি প্রজন্ম তার সাফল্যের তথ্য ভবিষ্যতে পৌঁছে দেয়। মৃত্যুর পরেও জিন বেঁচে থাকে, এটাই প্রকৃত অমরত্ব। প্রকৃতি ভুলে যায় না, সে শেখে, বেছে নেয় এবং সংরক্ষণ করে। এই অধ্যায় শেষে আমরা বুঝলাম, জীবন কোনো একদিনে তৈরি হয়নি, বরং এটি একটি চলমান গল্প যার প্রতিটি লাইন লেখা আছে আমাদের ডিএনএতে। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইয়ের পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিংস দেখাবেন জীবনের সূচনা কিভাবে হলো এবং কেন সেই শুরুটিও অলৌকিক নয়, বরং এক সরল কিন্তু গভীর প্রাকৃতিক প্রক্রিয়া। চ্যাপ্টার 6, অরিজিনস অ্যান্ড মিরাকেলস। এই অধ্যায়ে ডকিংস এমন একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন যা মানব সভ্যতার শুরু থেকে আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। জীবনের সূচনা কিভাবে হলো? এত জটিল জীবন কি সত্যিই কেবল দৈবক্রমে শুরু হতে পারে? আর যদি কোনো অলৌকিক ঘটনা না থাকে, তাহলে প্রথম প্রাণীটি কোথা থেকে এলো? আপনি এক মুহূর্ত চোখ বন্ধ করুন আর ভাবুন, পৃথিবীর প্রথম সকালটি কেমন ছিল? কোনো পাখির গান নেই, কোনো মানুষের কণ্ঠ নেই, শুধু আগুনে জ্বলতে থাকা পৃথিবী, ধোঁয়া, মেঘ আর বজ্রপাত। সাগরের গভীরে তখন ফুটছে এক আশ্চর্য রসায়ন। এখানেই শুরু হয় জীবনের মহাকাব্যের প্রথম অধ্যায়। ডকিংস বলেন, দ্য অরিজিন অফ লাইফ ওয়াজ দ্য আল্টিমেট লটারি, বাট ওয়ান্স ইট গট স্টার্টেড ইট ওয়াজ নো লঙ্গার এ গেম ফর চান্স। অর্থাৎ জীবনের উৎপত্তি হয়তো ছিল এক বিরল ঘটনা, কিন্তু একবার শুরু হয়ে গেলে এটি আর আকস্মাৎ নয়, বরং একটি সংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া। জীবনের সূচনা এক প্রাকৃতিক রাসায়নিক বিস্ময়। ডকিংস ব্যাখ্যা করেন,
প্রথম জীব আসলে কোনো প্রাণী ছিল না, এটি ছিল এক সেলফ রেপ্লিকেটিং মলিকিউল, অর্থাৎ এমন একটি অণু যা নিজেই নিজের কপি তৈরি করতে পারে। এটি জন্ম নিয়েছিল আদিম সাগরে, যেখানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন মিলেমিশে গড়ে তুলেছিল জীবনের প্রথম রাসায়নিক বাক্য। এই অণুগুলোর মধ্যে কিছু ছিল স্থিতিশীল, আবার কিছু ভেঙে যেত। প্রকৃতি বেছে নিল সেই সব অণুকে যেগুলো নিজেকে কপি করতে পারত সবচেয়ে ভালোভাবে। এভাবেই শুরু হলো বিবর্তনের প্রথম ধাপ, জীবনের স্বয়ংক্রিয় পুনরুৎপাদন। ডকিংস বলেন, দ্য ফার্স্ট স্টেপ অফ লাইফ ওয়াজ দ্য বিগিনিং অফ হেরিডিটি, অর্থাৎ যেই মুহূর্তে কোনো অণু নিজেকে কপি করতে পারল সেই মুহূর্তেই জন্ম নিল উত্তরাধিকার, এবং সেই উত্তরাধিকারই পরিণত হল জিনে। অলৌকিক নয়, অবশ্যম্ভাবী। মানুষ দীর্ঘদিন ধরে মনে করছে জীবনের শুরু অলৌকিক ঘটনা, কিন্তু ডকিংস বলেন না, এটি প্রকৃতির নিয়মেরই পরিণতি। সঠিক তাপমাত্রা, সঠিক রাসায়নিক উপাদান আর পর্যাপ্ত সময়, এই তিনটি একত্র হলে জীবনের জন্ম অনিবার্য ছিল। ডকিংস বলেন, গিভেন এনাফ টাইম দ্য ইমপ্রবাবল বিকামস ইনভাইটেবল, অর্থাৎ যদি সময় যথেষ্ট হয় তাহলে অসম্ভব জিনিসও একসময় অবিসম্ভাবী হয়ে ওঠে। এটাই প্রকৃতির বিস্ময়। সে কোনো অলৌকিকতা নয়, বরং ধৈর্য আর সম্ভাবনার সমন্বয়। দ্য পাওয়ার অফ সেলফ রেপ্লিকেশন। প্রথম জীবন্ত অণুগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তারা নিজেকে কপি করতে পারত, কিন্তু এই কপি করা মানেই নিখুঁত নয়, কিছু ভুল হতো, আর সেই ভুলই একদিন হয়ে উঠল পরিবর্তনের বীজ। এক কপিতে সামান্য পার্থক্য এলো, সেই পার্থক্য টিকে গেল যদি তা উপকারী হয়, আর ধীরে ধীরে গড়ে উঠল বৈচিত্র্য। এভাবেই জন্ম নিল বিবর্তন, যা একদিন সৃষ্টি করল চোখ, হৃদয়, মস্তিষ্ক আর শেষে মানুষ। ডকিংস বলেন, ইভলিউশন টুক ওভার হোয়ার কেমিস্ট্রি লেফট অফ, অর্থাৎ যেখানে রাসায়নিক বিক্রিয়া শেষ সেখান থেকেই শুরু হলো বিবর্তনের গল্প, এবং সেই গল্প আর থেমে থাকেনি। মিরাক্কেল শব্দটির নতুন অর্থ। ডকিংস আমাদের শেখান, বিজ্ঞানের কাছে মিরাক্কেল শব্দের মানে আলাদা। মিরাক্কেল মানে অসম্ভব নয়, বরং অত্যন্ত অসম্ভব হলেও ঘটেছে, কারণ প্রকৃতির নিয়ম সেটিকে অনুমতি দিয়েছে। যেমন একটি ফুলের ফোঁটাকে আমরা অলৌকিক বলি, কিন্তু আসলে সেটি হলো সূর্যলোক, পানি ও জিনের সমন্বয়ের ফল। তেমনি জীবের উদ্ভব অলৌকিক মনে হলেও এটি এসেছে প্রকৃতির নীরব কিন্তু শক্তিশালী নিয়ম থেকে। ডকিংস বলেন, দ্য ইউনিভার্স ইজ নট শর্ট অফ ওয়ান্ডার্স, বাট দে আর ওয়ান্ডার্স অফ ন্যাচারাল ল, নট অফ ডিভাইন ম্যাজিক, অর্থাৎ এই মহাবিশ্বের বিস্ময়ের অভাব নেই, কিন্তু সেগুলো এসেছে প্রকৃতির নিয়ম থেকে, না যে কোনো দেবতার জাদু থেকে। প্রথম জীব থেকে আজকের মানুষ। প্রথম জীবন্ত অণু যখন নিজের কপি করতে শুরু করলো, তখন সেটি জানতো না যে একদিন তার উত্তরাধিকার তৈরি করবে ডাইনোসর, পাখি, ফুল আর মানুষ। 3.5 বিলিয়ন বছর আগের সেই ক্ষুদ্র অণু, যা আপনার শরীরের প্রতিটি কোষে টিকে আছে। আপনার ডিএনএ সেই প্রাচীন ভাষারই আধুনিক অনুবাদ, অর্থাৎ আপনি নিজেই সেই প্রথম জীবনের ধারাবাহিকতা। ডকিংসের এক অসাধারণ লাইন এখানে প্রতিধ্বনিত হয়, উই আর দ্য লাকি ওয়ান্স, দ্য ফিউ হু হ্যাভ ওন দ্য লটারি অব লাইফ, অর্থাৎ এই মহাবিশ্বের জীবন এক আশ্চর্য সম্ভাবনা, আর আপনি সেই সম্ভাবনার বিজয়ী। তাই আপনার অস্তিত্ব নিজেই এক অলৌকিকতা, কিন্তু বিজ্ঞানসম্মত অলৌকিকতা, যা এসেছে নিয়ম, যুক্তি আর সময়ের শক্তি থেকে। জীবনের উৎপত্তি অলৌকিক নয়, বরং প্রাকৃতিক অনিবার্যতা। সেলফ রেপ্লিকেশন বা
নিজেকে কপি করার ক্ষমতাই জীবনের মূল ভিত্তি। সময় ও প্রাকৃতিক নিয়মই অসম্ভবকে সম্ভব করে। বিস্ময় মানে ঈশ্বর নয়, বিস্ময় মানে প্রকৃতির গভীর সৌন্দর্য। অরিজিনস অ্যান্ড মিরাকেলস অধ্যায় আমাদের শেখায় আমাদের জীবন এসেছে ধীরে ধীরে, এক নীরব কিন্তু নিশ্চিত প্রক্রিয়ার মাধ্যমে। এই গল্পে কোনো দেবতার প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই যথেষ্ট সৃষ্টিশীল, নিজেই এক অন্ধ ঘড়ি নির্মাতা। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইয়ের পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করবেন কিভাবে বিবর্তন শুধুমাত্র পরিবর্তন নয়, বরং এক সৃজনশীল প্রক্রিয়া যা প্রকৃতিকে বানিয়েছে এক অদ্ভুত শিল্পী। চ্যাপ্টার 7 কনস্ট্রাকটিভ ইভলিউশন। এই অধ্যায়টি হল বইয়ের হৃদয়, যেখানে ডকিন্স দেখান বিবর্তন কেবল পরিবর্তন নয়, বরং এক সৃজনশীল প্রক্রিয়া। প্রকৃতি যেন এক অন্ধ ভাস্কর, যা দেখতে পায় না তবুও গড়ে তোলে সৌন্দর্যের সবচেয়ে নিখুঁত শিল্পকর্ম। আপনি এক মুহূর্তের জন্য ভাবুন তো, একজন শিল্পী যদি আধারে কাজ করে, চোখে না দেখে, তবুও তার হাতে যদি জন্ম নেয় এক অপরূপ ভাস্কর্য, তাহলে আপনি কি বলবেন এটা নিছক কাকতাল? রিচার্ড ডকিন্স বলেন, ঠিক এভাবেই কাজ করে বিবর্তন। প্রকৃতি নিজে কিছু দেখে না, কিছু ভাবেও না, কিন্তু তার অন্ধ প্রক্রিয়া ন্যাচারাল সিলেকশন তবুও তৈরি করে চোখ, পাখা, ডানা, ফুল, মস্তিষ্ক, সবচেয়ে জটিল জীবনের কাঠামো। ডকিন্স বলেন, ইভলিউশন ইজ নট এ র্যান্ডম থিঙ্কারিং, ইট ইজ কিউমুলেটিভ কনস্ট্রাকশন, বিল্ডিং কমপ্লেক্সিটি স্টেপ বাই স্টেপ। অর্থাৎ বিবর্তন কোনো এলোমেলো খেলা নয়, বরং একটি ধাপে ধাপে নির্মাণ প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপ আগেরটির ওপর দাঁড়িয়ে আরও জটিল হয়। প্রকৃতি এক অন্ধ প্রকৌশলী। প্রকৃতি যেন এক বিশাল কারখানা, যেখানে কোনো পরিকল্পনা নেই, তবুও প্রতিটি যন্ত্র নিখুঁতভাবে কাজ করছে। ডিএনএ হলো নকশার নীল নকশা, মিউটেশন হলো নতুন ধারণার উৎস, আর ন্যাচারাল সিলেকশন হলো পর্যালোচক, যে রাখে কেবল কার্যকর ডিজাইনগুলোই। এই তিনের মিলেই প্রকৃতি এক সচেতন বুদ্ধির মতো সৃজনশীল হয়ে ওঠে, যদিও তার কোনো চেতনা নেই। ডকিন্স ব্যাখ্যা করেন, দ্য বিউটি অফ ইভলিউশন লাইস ইন ইটস অ্যাবিলিটি টু ক্রিয়েট দ্য ইলিউশন অফ ডিজাইন। অর্থাৎ বিবর্তনের সৌন্দর্য এই যে এটি এমন জটিলতা সৃষ্টি করে যা দেখলে মনে হয় যেন কোনো পরিকল্পিত নকশা, কিন্তু এটি কোনো নকশা নয়, এটি সৃষ্টির সঞ্চয়। কিউমুলেটিভ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ধারাবাহিকতা। ডকিন্স বলেন, বিবর্তন প্রকৃত অর্থে ক্রিয়েটিভ, কারণ এটি প্রতিটি ছোট ছোট উন্নতিকে জমা রাখে। একটি মাছের পাখনা একটু বেশি নমনীয় হলো, পরের প্রজন্মে তা আরও কার্যকর হলো। একটি পাখির ডানা একটু ভালোভাবে বাতাস কেটে উড়ল, সেটি টিকে গেল। একটি প্রাণীর চোখ আলোকে একটু বেশি ধরতে পারল, তার সন্তানরা সেটি উত্তরাধিকার হিসেবে পেল। এভাবেই ধাপে ধাপে জন্ম নিল সৌন্দর্য, কার্যকারিতা এবং অভিযোজন। ডকিন্স বলেন, দ্য ব্লাইন্ড প্রসেস অব ন্যাচারাল সিলেকশন বিল্ডস অ্যাজ ইফ গাইডেড বাই অ্যান ইনভিজিবল আর্টিস্ট। অর্থাৎ যদিও কোনো শিল্পী নেই, প্রকৃতির এই অন্ধ প্রক্রিয়া তবুও কাজ করে একজন শিল্পীর মতোই নিখুঁতভাবে। প্রকৃতির উদাহরণ পাখির ডানা। ডকিন্স উদাহরণ দেন, একটি পাখির ডানা হঠাৎ সম্পূর্ণরূপে তৈরি হয়ে যেত, তাহলে তা সত্যি অলৌকিক হতো, কিন্তু বাস্তবে তা হয়েছে ধাপে ধাপে। প্রথমে ত্বকে জন্ম নিয়েছিল পাতলা পর্দা, তা একটু একটু করে বাতাসে ভেসে থাকতে সাহায্য করল। সময়ের সঙ্গে সেই পর্দা রূপ নিল ডানায়, আর একদিন সেটি হয়ে উঠল ওড়ার যন্ত্র। কোনো ঈশ্বরের হস্তক্ষেপ নয়, বরং প্রাকৃতিক নির্বাচনের সম্পূর্ণ শিল্পকর্ম। ত্রুটি থেকে সৃষ্টিশীলতা।
ডকিংস এখানে একটি গভীর সত্য বলেন। ত্রুটি হল বিবর্তনের জ্বালানি। মিউটেশন বা জিনগত পরিবর্তন মানেই ভুল, কিন্তু সেই ভুল থেকেই আসে নতুনত্ব। কোনো পরিবর্তন প্রাণীটিকে আরও সক্ষম করে তোলে, সেটি টিকে থাকে। কোনোটি ক্ষতিকর হলে সেটি হারিয়ে যায়। এই পরীক্ষা ও নির্বাচন এর মধ্য দিয়েই প্রকৃতি শেখে, সংশোধন করে এবং গড়ে তোলে সৃষ্টিশীলতা। ডকিংসের ভাষায়, নেচার ইজ দ্য আল্টিমেট ক্রাফটম্যান, নট বিকজ ইট প্ল্যান্স বাট বিকজ ইট পারসিস্ট। অর্থাৎ প্রকৃতি সেরা কারিগর, না যে পরিকল্পনা করে, বরং সে কখনো হাল ছাড়ে না। প্রকৃতির শিল্প, ফাংশনাল বিউটি। ডকিংস বলেন, প্রকৃতির সৌন্দর্য অলংকার নয়, এটি কার্যকারিতার ফল। ফুলের রং এসেছে পরাগবাহীদের আকৃষ্ট করার জন্য, পাখির পালক এসেছে ওড়ার জন্য, চোখ এসেছে আলো ধরার জন্য। এই প্রতিটি নকশাই শুধু সুন্দর নয়, বরং প্রয়োজনীয়। এটাই প্রকৃতির প্রকৃত সৌন্দর্য, ফাংশন থ্রু ফ্রম। ডকিংস বলেন, দ্য ডিজাইন অফ লাইফ ইজ নট ফর বিউটির শেক, দ্য বিউটি কামস ফ্রম এ বাই প্রোডাক্ট অফ সার্ভাইভাল। অর্থাৎ বেঁচে থাকার প্রয়োজনে গঠিত কাঠামোই শেষ পর্যন্ত হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক। প্রকৃতি সৌন্দর্যের জন্য কাজ করে না, তবুও সে তৈরি করে সৌন্দর্যের সংজ্ঞা। বিবর্তন কেবল পরিবর্তন নয়, এটি নির্মাণের প্রক্রিয়া। প্রকৃতি পরিকল্পনা করে না, তবুও ফলাফল হয় নিখুঁত। ত্রুটি থেকেই আসে নতুনত্ব, আর নতুনত্ব থেকেই আসে সৌন্দর্য। প্রকৃতির সৃষ্টিশীলতা অচেতন, কিন্তু গভীরভাবে কার্যকর। কনস্ট্রাকটিভ ইভলিউশন অধ্যায় আমাদের শেখায়, সৃষ্টিশীলতা কেবল চেতনার কাজ নয়, বরং ধৈর্য, চেষ্টা ও অভিযোজনের ফল। প্রকৃতি যেমন থামে না, তেমনি আপনিও থামবেন না, কারণ প্রতিটি ভুলই একদিন আপনাকে আরও নিখুঁত করবে। তাহলে চলুন এবার আমরা এগিয়ে যাই বইটির পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিংস ব্যাখ্যা করবেন বিবর্তনের গতি কিভাবে কখনো বিস্ফোরণের মতো দ্রুত, আবার কখনো সর্পিলভাবে ধীরে ধীরে ঘুরে ফিরে নতুন পথ খুঁজে নেয়। চ্যাপ্টার 8, এক্সপ্লোশনস অ্যান্ড স্পাইরালস। এই অধ্যায়টি যেন জীবনের ইতিহাসের এক একটি টাইম ল্যাপস ভিডিও, যেখানে কোটি বছরের বিবর্তনের ধীর ছন্দের মধ্যেই হঠাৎ ঘটে যায় বিস্ফোরণ। ডকিংস দেখান প্রকৃতির বিবর্তন কখনো শান্ত নদীর মতো, আবার কখনো আগ্নেয়গিরির মতো প্রবল, কিন্তু তবুও এটি সবসময় নিয়মতান্ত্রিক, যুক্তিসঙ্গত এবং বিস্ময়কর। আপনি একটু ভাবুন তো, প্রকৃতি কি সবসময় ধীরে ধীরে বদলায়, নাকি কখনো হঠাৎ এক বিস্ফোরণের মতো বদলে দেয় পুরো পৃথিবীকে? এই অধ্যায়ে রিচার্ড ডকিংস আমাদের নিয়ে যান সেই প্রশ্নের গভীরে, যেখানে জীবনের ইতিহাস কখনো স্থির নয়, বরং কখনো বিস্ফোরিত, কখনো সর্পিল, আর সবসময় চলমান। ডকিংস বলেন, evolution is not a steady climb, it is a history of explosions and spirals. অর্থাৎ বিবর্তন কোনো সরল রেখা নয়, এটি কখনো গতি পায়, কখনো স্থবির হয়, কখনো ফিরে আসে আগের বিন্দুতে, আবার কখনো নতুন দিক আবিষ্কার করে। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন, জীবনের প্রথম বিস্ফোরণ। প্রায় 540 মিলিয়ন বছর আগে পৃথিবীর সাগরে হঠাৎ ঘটেছিল এক অবিশ্বাস্য পরিবর্তন, যাকে বিজ্ঞানীরা বলেন ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। মাত্র 20 মিলিয়ন বছরে জন্ম নিল জীবনের প্রায় সব মৌলিক গঠন, চোখ, অঙ্গপ্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র, দেহের সিমেট্রি, যেগুলোর বীজ আজও দেখা যায় প্রতিটি জীবের মধ্যে। এটি কোনো অলৌকিক সৃষ্টি ছিল না, বরং প্রকৃতির সঞ্চিত পরিবর্তনের হঠাৎ ফলাফল। ডকিংস বলেন, দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন ওয়াজ অ্যান এক্সপ্লোশন অফ ইনফরমেশন। অর্থাৎ এটি ছিল এক জেনেটিক তথ্যের বিস্ফোরণ, যেখানে ডিএনএ নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল।
ধীর পরিবর্তনের সঞ্চয়, হঠাৎ বিপ্লব। একটি পর্বতের ভেতরে যদি বছরের পর বছর লাভা জমতে থাকে, একদিন তা বিস্ফোরিত হবেই। বিবর্তনও তেমনি, অনেক ধীরে ধীরে ক্ষুদ্র পরিবর্তন জমে তারপর একসময় সেই সঞ্চয় ফেটে পড়ে, সৃষ্টি হয় নতুন প্রজাতি, নতুন ধারা। এভাবেই প্রকৃতি অস্থিরতা ব্যবহার করে নতুন নকশা সৃষ্টি করার জন্য। ডকিন্স বলেন, evolution works like a spiral staircase, revisiting old ideas but on a higher level. অর্থাৎ বিবর্তন যেন এক সর্পিল সিঁড়ি, যা পুরনো ধারণায় ফিরে আসে, কিন্তু প্রতিবারই একটু ওপরে উঠে যায়, একটু বেশি নিখুঁত হয়। উদাহরণ, প্রকৃতির পুনরাবৃত্ত শিল্প। ডকিন্স একটি দারুণ উদাহরণ দেন। ডানার ধারণা প্রকৃতিতে একাধিকবার এসেছে। পোকামাকড়, পাখি, বাদুড় সবাই আলাদা আলাদাভাবে ওড়ার কৌশল আবিষ্কার করেছে। এটি প্রমাণ করে প্রকৃতি মাঝে মাঝে একই ধারণা পুনরায় ব্যবহার করে, কিন্তু প্রতিবারই ভিন্ন দৃষ্টিকোণ থেকে, আরও নিখুঁত রূপে। ডকিন্সের ভাষায়, ইভলিউশন ইজ এ ক্রিয়েটিভ রিভিজিটিং, ইট ইনভেন্টস উইথাউট কপিং। অর্থাৎ বিবর্তন পুরনো ধারণা পুনরায় ব্যবহার করে, কিন্তু কখনো নকল করে না, বরং নতুন রূপে উপস্থাপন করে। স্পাইরালস, জীবনের চক্রীয় সৌন্দর্য। এই অধ্যায়ে স্পাইরাল শব্দটি শুধু রূপক নয়, এটি বাস্তবও। ডিএনএ নিজেই একটি সর্পিল কাঠামো, ডাবল হেলিক্স। গ্যালাক্সি ঘোরে সর্পিল পথে। এমনকি কিছু প্রাণীর খোলস, ফুলের পাপড়ি আর হাড়ের গঠনেও আসে সেই স্পাইরাল সিমেট্রি। এ যেন প্রকৃতির প্রিয় ছন্দ, একটি পুনরাবৃত্ত, কিন্তু প্রতিবারই নতুনত্বের দিকে যাত্রা। ডকিন্স বলেন, স্পাইরালস আর নেচার সিগনেচার, দ্য জিওমেট্রি অফ পারসিস্টেন্স। অর্থাৎ স্পাইরাল হল প্রকৃতির স্বাক্ষর, যা দেখায় কিভাবে সে টিকে থাকে, পুনরাবৃত্ত হয়, আর প্রতিবারই কিছুটা ভিন্ন হয়ে ওঠে। বিবর্তন সরল নয়, এটি চক্রাকার, পুনরাবৃত্ত এবং সঞ্চিত। জীবনের ইতিহাসে বিস্ফোরণ মানে ধৈর্যের ফলাফল, আকস্মিকতা নয়। প্রকৃতি পুরনো ধারণা ব্যবহার করে, কিন্তু প্রতিবারই উন্নত করে। ডিএনএর সর্পিল কাঠামোই প্রকৃতির স্থায়িত্ব ও সৃষ্টিশীলতার প্রতীক। এক্সপ্লোশনস অ্যান্ড স্পাইরালস। এই অধ্যায় আমাদের শেখায়, বিবর্তন কোনো সরল যাত্রা নয়, এটি এক সিম্ফনি, যেখানে ধৈর্য, পরিবর্তন ও বিস্ময়ের নোটে গড়ে ওঠে জীবন। ডকিন্স বলেন, দ্যার ইজ গ্র্যান্ডার ইন দিস ভিউ অফ লাইফ, এন্ডলেস ফর্মস মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট ওয়ান্ডারফুল হ্যাভ বিন অ্যান্ড আর বিং ইভলভড। এই লাইনটি যেন একটি ঘোষণা। প্রকৃতি হয়তো অন্ধ, কিন্তু তার সৃষ্টি অসীম। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স আলোচনা করবেন, বিবর্তন কি সত্যি বিরতি দিয়ে ঘটে, নাকি এটি একটানা সূক্ষ্ম পরিবর্তনের ধারাবাহিক স্রোত। চ্যাপ্টার 9, পাঞ্চারিং পাঞ্চুয়েশনিজম। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স এমন একটি তর্কের জবাব দেন, যা একসময় পুরো জীববিজ্ঞানের ভেতরে আলোড়ন তুলেছিল। প্রশ্নটি ছিল, বিবর্তন কি ধীরে ধীরে ঘটে, নাকি দীর্ঘ নীরবতার পর হঠাৎ বিস্ফোরণের মতো পরিবর্তন আসে? এই বিতর্কের নাম হল পাঞ্চুয়েটেড ইকুইলিব্রিয়াম, অর্থাৎ বিরতির মধ্যে ভারসাম্য। ডকিন্স তার তীক্ষ্ণ যুক্তি ও প্রমাণ দিয়ে এই তত্ত্বকে পাঞ্চার করেছেন, অর্থাৎ ছিদ্র করে দেখিয়েছেন এর সীমাবদ্ধতা। আপনি একটু ভাবুন তো, একটি নদী যদি বছরের পর বছর নিঃশব্দে প্রবাহিত হয়, তারপর হঠাৎ একদিন প্লাবিত হয়ে নতুন খাল কেটে নেয়, তাহলে কি বলা যায় নদী থেমেছিল? না, সে চলছিলই, শুধু কখনো শান্তভাবে, কখনো প্রবল স্রোতে। ঠিক এভাবেই ডকিন্স বলেন, বিবর্তন কখনো থেমে থাকে না, বরং কখনো ধীর, কখনো দ্রুত। যা আমাদের চোখে বিরতি মনে হয়, তা আসলে সময়ের পরিধির ভুল ব্যাখ্যা মাত্র।
কোথা থেকে এলো পাঞ্চুয়েটেড ইকুইলিব্রিয়াম? 1972 সালে দুই বিজ্ঞানী স্টিফেন জে গোল্ড এবং নিলস এলড্রেস একটি নতুন তত্ত্ব প্রস্তাব করেন। বিবর্তন ধীরে নয়, বরং হঠাৎ ঘটে। তাদের মতে প্রজাতিগুলো দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে, তারপর অল্প সময়ের মধ্যে হঠাৎ নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়। এটা যেন প্রকৃতি পজ বাটন চাপিয়ে রাখে, তারপর হঠাৎ ফাস্ট ফরওয়ার্ড করে নতুন জীবের জন্ম দেয়। এই ধারণা ছিল আকর্ষণীয়, কারণ ফসিল রেকর্ডে আমরা প্রায়ই দেখি প্রজাতির হঠাৎ আবির্ভাব বা বিলুপ্তি, যা ধীরে ধীরে পরিবর্তনের মতো দেখায় না। কিন্তু ডকিংস বলেন, দ্য গ্যাপস ইন দ্য ফসিল রেকর্ড আর নট গ্যাপ ইন ইভলিউশন, দে আর গ্যাপ ইন আওয়ার নলেজ। অর্থাৎ যা আমরা শূন্যতা ভেবে নিচ্ছি তা আসলে তথ্যের অভাব, বিবর্তনের নয়। ডকিংসের ব্যাখ্যা, ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে। ডকিংস ব্যাখ্যা করেন বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু তা সব জায়গায় সব সময়ে একই গতিতে ঘটে না। যেমন কোনো পরিবেশ যদি স্থিতিশীল হয় তাহলে পরিবর্তন ধীরে ঘটে, আর যদি পরিবেশে হঠাৎ বিপর্যয় আসে, জলবায়ু, ভূমিকম্প বা প্রতিযোগী প্রজাতির আগমন, তখন বিবর্তনের গতি বেড়ে যায়। অর্থাৎ বিবর্তন ব্লাস্ট আকারে ঘটতে পারে, কিন্তু সেটিও ধারাবাহিক পরিবর্তনের ফলাফল। তিনি বলেন, দ্যার ইজ নো নিড টু ইনভোক মিরাকেলস ওয়ার গ্রাজুয়াল চেঞ্জ উইল ডু। অর্থাৎ যেখানে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা সম্ভব, সেখানে অলৌকিক বিস্ফোরণ ডাকার কোনো প্রয়োজন নেই। ফসিল রেকর্ড এর ভুল ব্যাখ্যা। ডকিংস এক চমৎকার তুলনা দিয়েছেন। ধরুন আপনি একটি সিনেমার কয়েকটি ফ্রেম হারিয়ে ফেলেছেন, তাহলে পরের দৃশ্যটি হঠাৎ অনেক ভিন্ন মনে হবে, যেন মাঝখানে কোনো বিস্ফোরণ ঘটেছে। কিন্তু আসলে তো কিছুই ঘটেনি, শুধু আপনি মাঝখানের ফ্রেমগুলো দেখেননি। ঠিক এভাবেই জীবাশ্ম নথি অসম্পূর্ণ, এবং সেই অসম্পূর্ণতার ফাঁকেই জন্ম নিয়েছে পাঞ্চুয়েশনিজম তত্ত্ব। ডকিংস বলেন, নেচার ডাজেন্ট জাম্প, ইট টিপটোয়েস। অর্থাৎ প্রকৃতি লাভ দেয় না, সে নিঃশব্দে হাঁটে, ধাপে ধাপে পরিবর্তনের পথে। গোল্ড বনাম ডকিংস, যুক্তির লড়াই। এই অধ্যায়টি শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানীদের মধ্যকার এক চিন্তার যুক্তিও বটে। গোল্ড ছিলেন একজন রিভলিউশনারি থিঙ্কার, তিনি নাটকীয় পরিবর্তনে বিশ্বাস করতেন। আর ডকিংস ছিলেন রেশনাল গ্র্যাজুয়ালিস্ট, যিনি বলতেন প্রকৃতির প্রতিটি বড় পরিবর্তনের পেছনে আসে অসংখ্য ক্ষুদ্র পদক্ষেপের ফল। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাত আমাদের শেখায় বিজ্ঞানেও ভিন্ন মত থাকে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে যে মতটি প্রমাণ নির্ভর। ডকিংসের এক অসাধারণ লাইন, সায়েন্স ইজ নট এ ব্যাটেল অফ এগোস, ইট ইজ সার্চ ফর এভিডেন্স। অর্থাৎ বিজ্ঞান ব্যক্তির জয় নয়, প্রমাণের জয়। বিবর্তন থেমে থেমে নয়, ধাপে ধাপে ঘটে। ফসিল রেকর্ড অসম্পূর্ণ, কিন্তু বিবর্তন ধারাবাহিক। প্রকৃতি নাটকীয় নয়, বরং ধৈর্যশীল ও আবিরাম। পাঞ্চুয়েশনিজম বিজ্ঞানের কল্পনা নয়, বরং প্রমাণের আলোতে ভুল ব্যাখ্যা। এই অধ্যায়ে রিচার্ড ডকিংস যেন আমাদের মনে করিয়ে দেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবু সে কখনো থেমে থাকে না। বিবর্তন হলো এক ধৈর্যের সঙ্গীত, যেখানে প্রতিটি পরিবর্তন যত ক্ষুদ্রই হোক শেষ পর্যন্ত রচনা করে এক বিশাল সিম্ফনি, যার নাম লাইফ। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইয়ের পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিংস দেখাবেন কিভাবে জীবনের সমস্ত রূপ, ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত একই বিশাল বংশবৃক্ষের শাখায় যুক্ত, একটি ট্রি অফ লাইফে, যার মূল গভীরে আর শাখা শুয়েছে নক্ষত্র। চ্যাপ্টার 10, দ্য অন ট্রু ট্রি অফ লাইফ। এই অধ্যায়টি রিচার্ড ডকিংসের লেখার এক অনন্য উদাহরণ, যেখানে বিজ্ঞান কেবল তথ্য নয়, হয়ে ওঠে কাব্যিক সত্যের ব্যাখ্যা। এখানে তিনি আমাদের দেখান সব জীব,
ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত কিভাবে যুক্ত এক বিশাল বংশবৃক্ষের শিকড়ে, জীবনের একক উৎসে। আপনি কি কখনো ভেবেছেন আমরা মানুষ, প্রাণী, গাছপালা, ব্যাকটেরিয়া, এমনকি ভাইরাসও সবাই কি একদিন এক অভিন্ন উৎস থেকে এসেছে? রিচার্ড ডকিন্স বলেন, হ্যাঁ, পৃথিবীর প্রতিটি জীব একই বিশাল বৃক্ষের পাতার মতো, যেখানে কোটি কোটি শাখা, উপশাখা, পাতা, ফুল, ফল আছে, কিন্তু মূলটি একই, একক জীবনের উৎস। এই বৃক্ষই হল দ্য ট্রি অফ লাইফ, ডারউইনের অনন্য উত্তরাধিকার। ডকিন্স প্রথমেই ডারউইনের কথা স্মরণ করেন। চার্লস ডারউইন প্রথম মানুষ, যিনি পৃথিবীর সমস্ত জীবকে এক বিশাল বংশবৃক্ষের মধ্যে দেখিয়েছিলেন। ডারউইন বলেছিলেন, দ্যার ইজ গ্র্যান্ডার ইন দিস ভিউ অফ লাইফ, অর্থাৎ জীবনের এই দৃষ্টিভঙ্গিতে এক মহান সৌন্দর্য আছে, যেখানে কোনো প্রজাতি আলাদা নয়, বরং সবাই একই জীবনের ভিন্ন রূপ। ডকিন্স বলেন, যদি আমরা সময়ের ঘড়ি উল্টো ঘুরিয়ে যাই, তাহলে প্রতিটি প্রজাতির বংশধারা একে একে মিলিত হবে এক অভিন্ন উৎসে, যা সম্ভবত একক কোষ বা অণুজীব থেকে শুরু হয়েছিল প্রায় 3.5 থেকে 4 বিলিয়ন বছর আগে। সেই মুহূর্ত ছিল পৃথিবীতে জীবনের সূচনা, দ্য অরিজিন অফ লাইফ। ডিএনএ, জীবনের ভাষা, যা আমাদের সবাইকে যুক্ত করে। ডকিন্স দেখান, এই বিশাল ট্রি অফ লাইফের প্রতিটি পাতায় প্রজাতির ভেতরে লুকিয়ে আছে এক আচার্য ভাষা, ডিএনএ, যা সকল জীবের মাঝে অভিন্ন। মানুষের ডিএনএ শিম্পাঞ্জির ডিএনএর সঙ্গে 98.8% মিল। আবার ব্যাকটেরিয়ার সঙ্গেও মিল পাওয়া যায় কিছু মৌলিক অংশে। এই মিলই প্রমাণ করে আমরা আলাদা সৃষ্টি নই, বরং এক দীর্ঘ বিবর্তন যাত্রার ধারাবাহিক ফলাফল। ডকিন্স বলেন, দ্য ডিএনএ এভিডেন্স ইজ দ্য স্ট্রংগেস্ট প্রুফ অফ দ্য ইউনিটি অফ লাইফ অন আর্থ, অর্থাৎ ডিএনএ জীবনের ঐক্যের সবচেয়ে শক্ত প্রমাণ। জীবনের শাখা ও পথভ্রষ্টতা। ট্রি অফ লাইফ দেখতে ঠিক যেন বিশাল ছাতার মতো। কিছু শাখা বিস্তৃত হয়ে আরও নতুন প্রজাতি সৃষ্টি করেছে, কিছু শাখা বিলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে সময়ের গভীরে। ডকিন্স বলেন, বিবর্তন কোনো সোজা পথ নয়, এটি এক বিশৃঙ্খল কিন্তু অর্থপূর্ণ জাল, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি বিচ্যুতি নিয়ে গেছে নতুন অভিযোজনে, নতুন রূপে। মানুষ এই বৃক্ষের কোথায়? আমরা মানুষ ভাবি আমরা যেন এই বৃক্ষের চূড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু ডকিন্স বলেন, না, আমরা কোনো চূড়ায় নেই, আমরা কেবল একটি শাখার ছোট্ট একটি পাতা, যেমন প্রতিটি জীব। তিনি লেখেন, ম্যান ইজ নট দ্য গোল অফ ইভলিউশন বাট জাস্ট ওয়ান অফ ইটস প্রোডাক্ট, অর্থাৎ মানুষ কোনো লক্ষ্য নয়, বিবর্তনের এক স্বাভাবিক ফল। এই চিন্তা আমাদের নম্র হতে শেখায়, কারণ আমরা প্রকৃতির সন্তান, তার প্রভু নই। ট্রি অফ লাইফ এক মহান দার্শনিক ধারণা। এই অধ্যায় কেবল জীববিজ্ঞানের নয়, এটি এক দার্শনিক দৃষ্টিভঙ্গি। ডকিন্স বলেন, যখন আপনি ট্রি অফ লাইফের দিকে তাকাবেন, তখন আপনি দেখবেন জীবন আসলে এক দীর্ঘ, আবিরাম, পারস্পরিক সংযোগ। কোনো প্রাণী উচ্চ বা নিম্ন নয়, সবাই একসঙ্গে এই সিম্ফনির অংশ, যেখানে প্রতিটি নোটই গুরুত্বপূর্ণ। দ্যার ইজ অনলি ওয়ান ট্রু ট্রি অফ লাইফ অ্যান্ড উই আর অল ইটস লিভস। বিজ্ঞানের দৃষ্টিতে বিস্ময়। ডকিন্সের ভাষায় বিবর্তন কোনো অর্থহীন প্রক্রিয়া নয়, এটি সেই বিস্ময় যা সৃষ্টি করে সৌন্দর্য, বৈচিত্র্য এবং জীবন। মাটির নিচে থাকা শেকড় থেকে শুরু করে আকাশে ওড়া পাখি পর্যন্ত সবাই যুক্ত এক সাধারণ সূত্রে, প্রকৃতির স্বাভাবিক নিয়মে। এই পৃথিবীর সব জীব এক অভিন্ন বংশধারায় যুক্ত। ডিএনএ প্রমাণ দেয় জীবনের ঐক্যের। বিবর্তন কোনো লক্ষ্যভিত্তিক নয়, ধারাবাহিক ও প্রাকৃতিক।
মানুষ এই বৃক্ষের অংশ মাত্র, কোনো শিষ্য নয়। জীবনের ঐক্য, সেটিই প্রকৃতির সৌন্দর্য। এই অধ্যায় আমাদের শেখায় বিজ্ঞান কেবল তথ্য নয়, এটি বিনয়ের পাঠ। যখন আপনি জানেন যে গাছ, ব্যাঙ, ব্যাকটেরিয়া, এমনকি আপনার নিজের শরীরও একই প্রাচীন জীবনের সন্তান, তখন আপনি বুঝবেন প্রকৃতি আসলে আমাদের সবার ঘর। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির একেবারে শেষ অধ্যায়ে, যেখানে ডকিংস দেখাবেন বিবর্তনের বিরুদ্ধে যেসব তত্ত্ব একসময় দাঁড়াতে চেয়েছিল, যেমন ইন্টেলিজেন্ট ডিজাইন, ক্রিয়েশনিজম, সেগুলো কেন একে একে বিবর্তনের আলোয় ভেঙে পড়েছে। চলুন এগিয়ে যাই শেষ অধ্যায়ের দিকে, যেখানে যুক্তি জিতে যায় অন্ধবিশ্বাসের ওপর। চ্যাপ্টার 11, ডোমড রাইভালস। এই অধ্যায়ে রিচার্ড ডকিংস একেবারে শেষবারের মতো প্রমাণের আলো জ্বালিয়ে দেখান বিবর্তনের প্রতিদ্বন্দ্বীরা, যারা একসময় নিজেদের সত্য বলে দাবি করেছিল, তারা সবাই আসলে ভ্রান্ত ব্যাখ্যার ছায়ায় বেঁচে থাকা পুরনো ধারণা। এখানে তিনি যুক্তি, ইতিহাস আর বিজ্ঞানের আলোয় বিশ্লেষণ করেন কেন বিবর্তন একমাত্র তত্ত্ব যা জীবনের জটিলতা ও সৌন্দর্য ব্যাখ্যা করতে সক্ষম, আর অন্য সব বিকল্প ধারণা ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার জন্যই জন্ম নিয়েছিল। ভাবুন তো, আপনি এমন এক সময়ের মানুষ যখন আকাশে বজ্রপাত মানে ছিল দেবতার রাগ, রোগ মানে ছিল পাপের শাস্তি, আর জীবনের সূচনা মানে ছিল ঈশ্বরের ইচ্ছা। সেই যুগ থেকেই মানুষ চেষ্টা করছে পৃথিবীর রহস্য ব্যাখ্যা করতে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি আসার আগে সব ব্যাখ্যায় ছিল কল্পনা ও ভয় দিয়ে তৈরি। রিচার্ড ডকিংস এই অধ্যায়ে বলেন বিজ্ঞানের ইতিহাস আসলে ধীরে ধীরে ভুলের পতন, যেখানে প্রতিটি পুরনো ধারণা পড়ে গেছে নতুন প্রমাণের সামনে। বিবর্তনের প্রতিদ্বন্দ্বীরা কারা? এই অধ্যায়ে ডকিংস আলোচনা করেন কয়েকটি তত্ত্ব যারা একসময় বিবর্তনের বিকল্প হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের ভেতরেই ভেঙে পড়েছে। ক্রিয়েশনিজম, ঈশ্বর বানিয়েছেন এই ধারণা, এটি ছিল বিবর্তনের প্রথম এবং প্রাচীনতম প্রতিদ্বন্দ্বী। তাদের দাবি জীবন হঠাৎ করেই সৃষ্টি হয়েছে, ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী প্রতিটি প্রজাতি বানিয়েছেন। ডকিংস বলেন এই ধারণা কেবল ব্যাখ্যা না জানা মানুষের কল্পনা থেকে এসেছে। তিনি লিখেছেন, ক্রিয়েশনিজম এক্সপ্লেইনস নাথিং, ইট মেয়ারলি সেজ গড ডিড ইট অ্যান্ড স্টপস দেয়ার। অর্থাৎ এটি কোনো ব্যাখ্যা দেয় না, শুধু প্রশ্ন বন্ধ করে দেয়। বিজ্ঞান প্রশ্ন বন্ধ করে না, বিজ্ঞান প্রশ্নকে আরও গভীর করে তোলে। ভাইটালিজম, জীবনের রহস্য এক অলৌকিক শক্তি। একসময় বিশ্বাস করা হতো জীবিত আর অজীব পদার্থের মধ্যে পার্থক্য এক রহস্যময় শক্তির কারণে, কিন্তু আধুনিক বিজ্ঞান, জিনতত্ত্ব আর রসায়ন প্রমাণ করে দিয়েছে জীবনের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ঘটে। ডকিংস বলেন, লাইফ ইজ নট ম্যাজিক, ইট ইজ কেমিস্ট্রি উইথ পারপোজ। অর্থাৎ জীবন কোনো জাদু নয়, এটি উদ্দেশ্যমূলক রসায়ন। লাম্মার্কিজম, অর্জিত গুণ উত্তরাধিকার সূত্রে যায়। ফরাসি বিজ্ঞানী যা লাম্মার্ক বলেছিলেন, প্রাণীরা তাদের জীবনের অর্জিত বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে স্থানান্তর করে। যেমন জিরাফ তার গলা টেনে লম্বা করেছে, আর সেই লম্বা গলা তার সন্তানদেরও হয়েছে। ডারউইনের প্রমাণ ও পরবর্তী জেনেটিক গবেষণা দেখায় এটি সত্য নয়। বিবর্তন হয় জিনের পরিবর্তনের মাধ্যমে, অর্জনের মাধ্যমে নয়। ডকিংস বলেন, নেচার হ্যাজ নো মেমোরি টু এফোর্ট, অনলি অফ সাকসেস। অর্থাৎ প্রকৃতি চেষ্টা মনে রাখে না, সে শুধু টিকে থাকার সফলতাকেই বেছে নেয়। অর্থোজেনেসিস, বিবর্তন এক নির্দিষ্ট পথে এগোয়। কেউ কেউ ভাবতেন বিবর্তন যেন এক উদ্দেশ্যপূর্ণ যাত্রা, যার শেষ গন্তব্য মানুষ। ডকিংস বলেন, না, প্রকৃতিতে কোনো লক্ষ্য নেই, শুধু অভিযোজন আছে। পাখির পাখা,
মাছের গিল, মানুষের মস্তিষ্ক সবই টিকে থাকার যাত্রার ফল, কোনো পরিকল্পিত চূড়ান্ত রূপ নয়। ইভলিউশন ইজ নট ক্লাইম্বিং টুয়ার্ডস পারফেকশন, ইট ইজ ওয়ান্ডারিং টুয়ার্ডস সার্ভাইভাল। ইন্টেলিজেন্ট ডিজাইন আধুনিক সৃষ্টিতত্ত্বের মুখোশ। আধুনিক যুগে ক্রিয়েশনিজম এর নতুন রূপ হল ইন্টেলিজেন্ট ডিজাইন। তাদের দাবি প্রকৃতির জটিলতা এত নিখুঁত যে কোনো বুদ্ধিমান সত্তা ছাড়া এটি সম্ভব নয়। ডকিংসের উত্তর অত্যন্ত সরল ও শক্তিশালী। যদি জটিল জিনিসের জন্য একজন ডিজাইনার লাগে, তাহলে সেই ডিজাইনারকেই কে ডিজাইন করল? এই প্রশ্নেই ভেঙে পড়ে পুরো তত্ত্বটি। তিনি বলেন, দ্য ডিজাইনার হাইপোথেসিস ইমিডিয়েটলি রেইসেস দ্য লার্জার প্রবলেম, হু ডিজাইন দ্য ডিজাইনার। অর্থাৎ সৃষ্টিকর্তার ধারণাটি তৎক্ষণাৎ সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করল এই আরও বড় সমস্যাটিকে সামনে নিয়ে আসে। শেষে রিচার্ড ডকিন্স বলেন, সব রাইভালস বা প্রতিদ্বন্দ্বী তত্ত্বের পতন আমাদের শেখায় প্রকৃতি জটিল কিন্তু অন্ধ নয়। তার অন্ধত্ব হল দূরদৃষ্টি না থাকা, কিন্তু তার বুদ্ধি লুকিয়ে আসে নির্বাচনের প্রক্রিয়ায়, ন্যাচারাল সিলেকশনে। দ্য ব্লাইন্ড অসমেকার হ্যাজ নো ফোরসাইট, ইয়েট হিজ ক্রিয়েশনস আর মাস্টারপিসেস অব লজিক। অর্থাৎ প্রকৃতি ভবিষ্যৎ দেখে না, তবু তার মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। অর্থাৎ প্রকৃতি ভবিষ্যৎ দেখে না, তবু তার সৃষ্টি যুক্তির অনন্য উদাহরণ। বিবর্তনের বিকল্প তত্ত্বগুলো প্রমাণে ব্যর্থ। ন্যাচারাল সিলেকশনই জীবনের জটিলতা ব্যাখ্যা করে সবচেয়ে ভালোভাবে। প্রকৃতিতে কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আসে আবিরাম অভিযোজন। বিজ্ঞান প্রশ্ন করে, ধর্ম প্রশ্ন থামায়। যুক্তি ও প্রমাণই শেষ পর্যন্ত সত্যের একমাত্র ভাষা। এই অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয়, সত্য কখনো জনপ্রিয়তার ওপর নির্ভর করে না, এটি টিকে থাকে প্রমাণের শক্তিতে। আজও যারা বিবর্তন নিয়ে সন্দিহান, তারা হয়তো এখনও সেই অন্ধ ঘড়ি নির্মাতার মধ্যে চোখ খুঁজেছেন। কিন্তু প্রকৃতি প্রমাণ করে দিয়েছে, অন্ধ হয়েও সে সৃষ্টি করতে পারে সৌন্দর্য, যুক্তি এবং জীবন। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন রিচার্ড ডকিন্সের দ্য ব্লাইন্ড অসমেকার বইয়ের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এই বই আমাদের চোখ খুলে দেয় যে প্রকৃতি কোনো পরিকল্পিত সৃষ্টি নয়, বরং এটি এক অদ্ভুত সুন্দর, স্বাভাবিক এবং অন্ধ কিন্তু বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া। ডকিন্স আমাদের দেখিয়েছেন কিভাবে ক্ষুদ্র জিন থেকে শুরু করে জটিল জীব পর্যন্ত প্রতিটি রূপ এসেছে প্রাকৃতিক নির্বাচনের ধারাবাহিক অভিযোজন। কিভাবে অন্ধ বিবর্তনই তৈরি করেছে চোখ, মস্তিষ্ক, সৌন্দর্য, যেগুলো আগে আমরা নকশা ভেবে ভুল করতাম, এবং কিভাবে যুক্তি, বিজ্ঞান ও কৌতূহল, ধর্ম, ভয় আর কল্পনার জায়গা দখল করে নেয় সত্যের আলোয়। ডকিন্সের লেখায় আমরা শিখেছি, নেচার ইজ নট ব্লাইন্ড ক্যাওস, ইট ইজ বিল্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ প্রকৃতি অন্ধ হলেও সে নির্বোধ নয়, তার মধ্যে আছে এক অনবরত শেখার ক্ষমতা, এক আবিরাম অভিযোজন, যা প্রতিটি জীবকে করে তোলে তার সময়ের যোগ্য। এই বই আমাদের শেখায়, সৌন্দর্যের জন্য ঈশ্বরের প্রয়োজন নেই, জটিলতার জন্য নকশাকার দরকার নেই। জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় প্রকৃতির নিয়মে, যেখানে প্রতিটি অণু, প্রতিটি কোষ একটি দীর্ঘ বিবর্তন যাত্রার সাক্ষী। দ্য ব্লাইন্ড অসমেকার শেষ হলেও এর ভাবনা এখানেই শেষ নয়। এটি এক আহ্বান চিন্তা করার, প্রশ্ন করার এবং প্রমাণের ওপর দাঁড়িয়ে পৃথিবীকে নতুন চোখে দেখার। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কথনিকাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই জানাবেন এই বইয়ের কোন অধ্যায় বা ধারণাটি আপনার চিন্তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। মনে রাখবেন, বিশ্বাস নয়, প্রমাণই সত্যের ভাষা, কল্পনা নয়, কৌতূহলী
মানবতার শক্তি, আর যুক্তি হলো সেই আলো যা আমাদের অন্ধকারের ভেতর থেকেও পথ দেখায়। ধন্যবাদ।